হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্ক মেইন এক্সামের 2014-এ যে এক্সামটা হয়েছিল 2014 সালের, সেই এক্সামের পার্ট 2 এর বা মেইন এক্সামের ইংলিশ যে কোয়েশ্চেন্সগুলো ছিল, যতগুলো রিপোর্ট রাইটিং ছিল, সামারি ছিল আর ট্রান্সলেশন ছিল। এখন আমাদের যেরকম আমাদের সিলেবাস ইংলিশের মধ্যে রয়েছে, সেম সিলেবাসই কিন্তু ছিল 2014-এ। ঠিক আছে, দেখো এটা হলো ইংলিশের কোয়েশ্চেনটা। আর রিপোর্ট রাইটিংয়ে 20 মার্ক থাকবে, সামারি বা প্রেসিসে থাকবে 15, আর ট্রান্সলেশনও 15 মার্ক থাকবে। সো এই আমাদের ইংলিশ সিলেবাসটা তোমরা তো সবাই জানো। সো আমি প্রত্যেকটা কোয়েশ্চেন প্রথমে রিপোর্ট রাইটিং করব, তারপরে সামারিটা করব, তারপরে ট্রান্সলেশনটা করব। সো দেখো যেই রিপোর্ট রাইটিংটা ছিল, পড়ছি এটা। রাইট আ রিপোর্ট অন দ্য ফলোয়িং টপিক উইথ এ সুইটেবল টাইটেল উইদিন 200 ওয়ার্ডস। এখানে বলছে আমাদের এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো থেকে আমাদের রিপোর্ট রাইটিংটা তোমাদের তৈরি করতে হবে। 200টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। 20 মার্ক এখানে থাকবে, মার্কও দেওয়া রয়েছে 20 মার্ক। আর যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো, আর একটা সুইটেবল টাইটেলও কিন্তু দিতে বলছে। যেরকম আমাদের টাইটেল থাকে প্রত্যেকটা রিপোর্ট রাইটিংয়ে, কিন্তু টাইটেল লিখতে হয়। সেখানে উল্লেখ করে দিয়েছে, দেখো। সো এরকমভাবেই আমরা লিখবো। এটা পুরোটা পড়ছি, দেখো। সাপ্লাই এ সুইটেবল টাইটেল, এখানেও বলে দিয়েছে। প্লেস, প্রথমে প্লেসটা রয়েছে হলদিয়া, কুকরাহাটি, মিদনাপুর। ঠিক আছে, মিদনাপুরের কুকরাহাটি, হলদিয়া। ডেট 10 সেপ্টেম্বর 2012। ইনসিডেন্টটা কী ছিল? বোট ক্যাপসাইজড ইন দ্য হুগলি, মানে হুগলি রিভারের মধ্যে, হুগলি নদীর মধ্যে বোট ডুবে গেছে আর কি, ক্যাপসাইজড। 32 ফিয়ার ডেট, মানে 30 জন প্যাসেঞ্জার বোটের মধ্যে ছিল। ওরা কি ফিয়ার ডেট, মানে ভয়ের মৃত্যুর আতঙ্কটা পেয়েছে, এরকম একটা ব্যাপার। 10 বডিস রিকভার্ড, 3টে বডি রিকভার করা হয়েছে। 7 উইমেন অ্যান্ড 3 চিলড্রেন। 3জন কি ছিল? উইমেন ছিল, মহিলা ছিল, আর 3টে কি চিলড্রেন ছিল। তারপরে কি, তারপরের পয়েন্ট বলছে 10 সোয়াম অ্যাশোর, 10জন কি হয়েছে? সাঁতার কেটে তীরে চলে গেছে। কজ কী ছিল, কারণটা কী ছিল? রেগুলার ফেরি সার্ভিস হ্যাড স্টপড, রেগুলার ফেরি সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। বোট ক্যারিং বিয়ন্ড ক্যাপাসিটি, বোট কী করছিল? এর বেশি, যতটা ক্যাপাসিটি বোটের, তার থেকে বেশি ক্যারি করছিল। এফেক্ট কী ছিল? লোকাল পিপল, ড্রাইভার্স, পুলিশ, রেস্কিউ অপারেশন, এগুলো ছিল। লোকাল আউটরেজেড, হাইওয়ে ব্লকড, এই সমস্ত ছিল। এবার এখানে দেখো, আমার যেই কয়েকজন স্টুডেন্ট রয়েছে, আমি এক্সট্রা যাদের মানে পড়াচ্ছি এক্সট্রা, তাদের মধ্যে কিন্তু অনেকেই এই ভুলটা করে ফেলেছে। কজ কিন্তু এখানে দেখো রয়েছে, কজ মানে কারণটা কী ছিল? কারণ ছিল রেগুলার ফেরি সার্ভিস হ্যাড স্টপ। রেগুলার ফেরি সার্ভিস যেটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এর ফলে কি হয়েছে? অন্য যে বোট ছিল সেগুলো কি এর বিয়ন্ড ইটস ক্যাপাসিটি, তারা কি করছিল? লোকজন ক্যারি করছিল, বা যা লাগেজ ছিল এই সমস্ত ক্যারি করছিল। এটা কিন্তু কারণ ছিল। এবার বেশিরভাগ যেমন স্টুডেন্টরা যারা রয়েছে ওইখানে কিন্তু বেশিরভাগ এটাই লিখেছে যে যেই বোটটা এখানে ক্যাপসাইজ হয়ে গেছে বা ড্রাউন, মানে বোটটা ডুবে গেছে, তার ফলে কি রেগুলার ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করে দিয়েছে আর কি, এরকম। কিন্তু এগুলো কিন্তু পয়েন্টগুলো এগুলো ভালো করে বুঝবে, তারপরে কিন্তু লিখবে। কজটা এখানে কিন্তু বলেছে রেগুলার ফেরি সার্ভিস বন্ধ হওয়ার কারণে অন্য একটা বোট কী করছিল, লোকাল বোট, সেটা কি অন্য প্যাসেঞ্জার, মানে যেই প্যাসেঞ্জারগুলো ছিল সেগুলো ক্যারি করছিল, তাই কিন্তু ওভারলোড হয়ে ডুবে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু যখন পড়বে পয়েন্ট, এগুলো কিন্তু একটুখানি ভালোভাবে বুঝে তারপরে পড়বে। ঠিক আছে, সো দেখো আমি যেটা লিখেছি সবার প্রথমে, এটা আমি পড়ছি। সুইটেবল একটা টাইটেল দিতেই হবে, বোট ক্যাপসাইজেস ইন হুগলি রিভার। ঠিক আছে, আর এর নিচে কিন্তু কোনো প্রকার দাগ বা কোনো রকম এখানে অন্য কোনো কিছু কিন্তু করবে না। ঠিক আছে, বাই এ স্টাফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট যেগুলো থাকে অন্যভাবেও লিখতে পারো। সো দেখো এরকমভাবে লিখতে পারো, বাই এ স্টাফ রিপোর্টার দিয়েও। এখানে দেখো কুকরাহাটি, হলদিয়া, 10 সেপ্টেম্বর। ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে 10th হবে না, 11 সেপ্টেম্বর হবে, কারণ যেই ডেটটা দেওয়া থাকবে তার পরের ডেটটা কিন্তু আমাদের দিতে হয়। ঠিক আছে, এটা 11 সেপ্টেম্বর হবে 2012। সো পড়ছি, এরপরে এরকম একটা কোলন দেবে, কোলন দিয়ে কিন্তু এর পরের থেকে যেরকমভাবে শুরু হয়েছে এখানে সেম এইভাবে কিন্তু শুরু করতে হবে। 32 প্যাসেঞ্জার্স ড্রাউন্ড অ্যাজ ওভারলোডেড, অ্যাজ অ্যান ওভারলোডেড হবে।
32 প্যাসেঞ্জার্স ড্রাউন্ড অ্যাজ অ্যান ওভারলোডেড বোট ক্যাপসাইজড ইন হুগলি রিভার ইন মিদনাপুর। এখানে বলছে 32 জন প্যাসেঞ্জার ডুবে গেছিলো অ্যাজ অ্যান ওভারলোডেড বোট, একটা মানে ওভারলোডেড একটা বোট ক্যাপসাইজড মানে কি ডুবে গেছিলো ইন হুগলি রিভার ইন মিদনাপুরে হুগলি রিভারের ওখানে ডুবে গেছিলো। তারপরে লাইনটা পড়ছি, দ্য ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড 10 o'clock। এই ইনসিডেন্টটা কি ঘটেছিল কখন? অ্যাট অ্যারাউন্ড 10 o'clock। এটা কিন্তু দেখো পয়েন্টের মধ্যে কিন্তু কোথাও দেওয়া নেই যে 10টার দিকে। এবার এই যেই কটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা দিয়ে যদি তুমি পয়েন্ট দিয়ে তুমি যদি লেখো তাহলে কিন্তু এখানে 200টা ওয়ার্ডের তুমি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। এরকম কিছু কিছু অ্যাড করে দেবে, তাহলে দেখবে এখানে গুনে দেখবে 200টা ওয়ার্ডই রয়েছে। মানে আমার এই যে রিপোর্ট রাইটিংটা আমি লিখেছি 200টা ওয়ার্ডই রয়েছে। এবার তুমি যদি শুধু এগুলো দিয়ে তুমি লিখে দাও তাহলে কিন্তু হায়েস্ট তুমি 100টা ওয়ার্ড তুমি নিতে পারবে বা 120টা। 200টা ওয়ার্ড কিন্তু এই কটা পয়েন্ট দিয়ে নিয়ে যাওয়া অসম্ভব, ঠিক আছে। সো এই রকম জিনিস কিছু, যেরকম এটা লিখেছি, দ্য ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড 10 o'clock, মানে 10টার দিকেই ঘটনাটা ঘটেছে। এগুলো তুমি অ্যাড করতে পারো, কিন্তু এরকম না এক্সট্রা বাইরের অন্য কিছু অ্যাড করে দিও না, ঠিক আছে। মানে যেগুলো পয়েন্টের সাথে আসেই না, এই ঘটনার সাথে থাকেই না, অন্য কোনো একটা পয়েন্ট তুমি অ্যাড করতে পারো না নিজের মতো করে। এই সমস্ত পয়েন্ট তুমি অ্যাড করতে পারো যেগুলো যায় আর কি ঘটনাটার সাথে, ঠিক আছে। তারপরে পড়ছি, 32 প্যাসেঞ্জার্স ফিয়ার ডেড। 32 জন প্যাসেঞ্জার কি মৃত্যু আতঙ্কটা পেয়েছে। 10 ডেড বডিস ওয়ার রিকভার্ড অ্যান্ড অ্যামাং দেম, 10টা ডেড বডি ওখানে রিকভার হয়েছে, বাট 10 বডিস ওয়ার রিকভার্ড অ্যান্ড অ্যামাং দেম, তাদের মধ্যে 10টার মধ্যে থেকে কী ছিল, 7 ওয়ার উইমেন অ্যান্ড 3 ওয়ার চিলড্রেন। 7 জন ছিল মহিলা এবং 3 জন ছিল শিশু, ঠিক আছে। ফর্চুনেটলি অ্যানাদার 10 পিপল ওয়ার অ্যাবল টু সুইম অ্যাশোর। কী বলছে, সৌভাগ্যক্রমে অ্যানাদার 10 পিপল, আরও অন্য 10 জন কী হয়েছিল, ওয়ার অ্যাবল টু সুইম অ্যাশোর, মানে তীরে সাঁতার কেটে যেতে সমর্থ হয়েছিল। সোর্সেস হ্যাভ সেইড অ্যাজ দ্য রেগুলার ফেরি সার্ভিস ওয়াজ স্টপড আ বোট ওয়াজ ক্যারিং বিয়ন্ড ইটস ক্যাপাসিটি। সোর্সেস হ্যাভ সেইড মানে সোর্স থেকে খবর পেয়েছি, কোনো সোর্স থেকে বলেছে যে হ্যাভ সেইড অ্যাজ দ্য রেগুলার ফেরি সার্ভিস ওয়াজ স্টপড, মানে কি রেগুলার যে ফেরি সার্ভিসটা নদী পার করতে যে ব্যবহার হয় সেটা কি বন্ধ ছিল। আ বোট ওয়াজ ক্যারিং বিয়ন্ডস ইটস ক্যাপাসিটি, একটা বোট কী করছিল, এর বেশি যতটা সে বহন করতে পারে বোটটা, তার বেশি কিন্তু ক্যাপাসিটি নিয়ে বহন করছিল। দ্যাটস ওয়াই দিস টাইপ অফ ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন, এর কারণে কি এই রকমের একটা ইনসিডেন্ট ঘটে গেল। দ্য লোকাল প্রাইভেট বোট ওয়াজ ক্যারিং প্যাসেঞ্জার্স বিয়ন্ড ইটস ক্যাপাসিটি ফর মোর প্রফিট, মানে কি লোকাল প্রাইভেট বোটটা যেটা ছিল, ঠিক আছে, ওয়াজ ক্যারিং প্যাসেঞ্জার্স, আরও প্যাসেঞ্জার ক্যারি করছিল, বিয়ন্ড ইটস ক্যাপাসিটি ফর মোর প্রফিট, বেশি টাকার জন্য কী হয়েছিল, এর ক্যাপাসিটির বাইরে গিয়েও কিন্তু প্যাসেঞ্জার বহন করছিল। দো ইট ওয়াজন্ট বিল্ড টু ক্যারি সাচ অ্যামাউন্ট অফ লোড, কী ছিল, যদিও এটা এরকম অ্যামাউন্ট অফ লোড এটা বহন করার জন্য কিন্তু এটা তৈরি করা হয়নি সেই বোটটা, বা এর সমর্থ ছিল না। অ্যান্ড ইট ড্রাউন্ড ইন দ্য মিডিল অফ দ্য রিভার, এটা কোথায় ডুবে গেল, নদীর মাঝেই কিন্তু এটা ডুবে গেছিল। অ্যাট ফার্স্ট দ্য লোকাল পিপল কেম টু রেস্কিউ দ্য ড্রাউন্ড প্যাসেঞ্জার্স, সর্বপ্রথমে কি লোকাল পিপল এসেছিল, মানে এলাকার যে জনগণ ছিল তারা ওইখানে এসেছিল রেস্কিউ করতে প্যাসেঞ্জার্সগুলো যারা ডুবে গেছিলো। ল্যাটার দ্য পুলিশ কেম উইথ দেয়ার স্পেশাল ইকুইপড ফোর্স টু দ্য রেস্কিউ অপারেশন, এরপরে কি পুলিশ ফোর্স এসেছিল যে তাদের স্পেশাল ইকুইপড ফোর্স নিয়ে এই রেস্কিউ অপারেশনের মধ্যে। দ্য লোকাল পিপল আর ব্লেমিং অন দ্য ফেরি অথরিটি ফর দিস মিসহ্যাপ, এই ঘটনাটার জন্য, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লোকাল পিপল কী করছে, দোষ দিচ্ছে কাদের ওপর, ফেরি অথরিটির ওপরে। দ্য বোটম্যান ইজ স্টিল মিসিং, বোটম্যান কিন্তু এখনও মিসিং রয়েছে। দ্য আউটরেজেড পিপল হ্যাভ সেইড দ্যাট দ্য ফেরি সার্ভিস রিমেইন স্টপ ফ্রিকুয়েন্টলি উইদাউট এনি রিজন, লোকাল আউটরেজেড যে পিপল রয়েছে, অশান্ত যে জনতা রয়েছে, হ্যাভ সেইড বলেছে যে বলেছে যে দ্য ফেরি সার্ভিস রিমেইন স্টপড, মানে ফেরি সার্ভিস প্রায়ই স্টপড ফ্রিকুয়েন্টলি, প্রায়ই ফেরি সার্ভিসটা বন্ধ থাকে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। মোর ওভার দ্য ফেরি অথরিটি ডাজ নট প্রোভাইড এনি লাইফ জ্যাকেট, আর এরপরেও কি ফেরি অথরিটি কিন্তু কোনো লাইফ জ্যাকেটও প্রোভাইড করে না। দ্য লোকাল পিপল
না, দ্য লোকাল পিপল না, দ্য লোকাল পিপল পুট দ্য হোল ব্লেম অন দ্য ফেরি অথরিটি অ্যান্ড অন দ্য গ্রিডি বোটম্যান ওভারলোডেড হিজ বোট। ঠিক আছে, লোকাল পিপল কি করেছে, সমস্ত দোষটাই ফেরি অথরিটির ওপরে দিয়েছে, আর যে গ্রিডি বোটম্যান ছিল তার ওপরেই কিন্তু দিয়েছে। দ্য আউটরেজেড পিপল, লোকাল পিপল হেল্ড আ শর্ট প্রোটেস্ট ব্লকিং দ্য হাইওয়ে, মানে নিয়ার বাই হাইওয়ে লিখতে পারো এখানে, ব্লকিং নিয়ার বাই হাইওয়ে লিখতে পারো, বা দ্য হাইওয়ে থেকে নিয়ার বাই হাইওয়ে লেখাটা ভালো হবে। ঠিক আছে, লোকাল পিপল কি কাছেরও একটা হাইওয়ে এটা ব্লক করে দিয়েছিল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দ্য পুলিশ টুক দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, মানে পুলিশ যে সিচুয়েশনটা ছিল সেটা মানে তাদের আয়ত্তের মধ্যে নিয়ে এসছে। সো এইভাবে লিখতে পারো। এর থেকে যদি তুমি এখান থেকেও লেখার প্র্যাকটিস তুমি নিজেও প্র্যাকটিস করতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে এটা তুমি নিজেও প্র্যাকটিস করতে পারো নিজের মতো লিখে, বা এখানেও আমি যেটা লিখেছি এটাও দেখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে প্রেসি রাইটিং রয়েছে একটা, এটা আমি এখানে পুরোটা, এটাও স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে পড়বে। আমি এটা পুরোটা পড়ছি না, আমি পরে যেটা আমি লিখেছি ওয়েলথ ডিস্ট্রিবিউশন অ্যামাং পিপল একটা টাইটেল দিয়ে, দেখো এখানে বলছে রাইট আ প্রেসি অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজটা রয়েছে, প্যাসেজের একটা প্রেসি এখানে লিখতে বলছে আমাদের। আমি এটা দেখো পুরোটা আমি পড়ে দিচ্ছি তাও, আর আমি তারপরে যেটা লিখেছি আমি প্রেসিটা সেটাও আমি পড়ে দিচ্ছি, তারপরে তোমরা সেটা তোমরা নিজের মতো তোমরাও লিখে নিতে পারো, বা এখান থেকেও দেখতে পারো যেটা লিখেছি। সো দেখো কি বলছে, ওয়েলথ ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর এনশিওরিং দ্য হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ, বাট it has a tendency to concentrate in the hands of a few, with the result that rich become richer and the poor poorer. The existing conditions of society, we find there are classes of people who are rich, well fed and comfortable, while there are others who are miserable and unhappy. Such differences in economic condition are mainly due to the maldistribution of wealth in the society. Those who study social science are of option that in a capitalist society, maldistribution of wealth is inevitable. Hence, rises a doubt whether wealth can at all promote human welfare in a capitalist society. In many of the advanced countries of the world, the per capita income of the people is much greater than that of our people. But it doesn't mean that no poor live in those countries, or in other words, poverty has been totally eradicated from those countries. Individual fortune matters little in estimating the welfare of a nation. Human welfare in its proper sense means greater good of the greatest number. এখানে দেখো আমি পুরোটা এখানে বাংলা এখানে মানেটা আমি করছি না, আমি যেটা আমি লিখেছি প্রেসি সেটার আমি পরে আমি মানেটা পুরোটা বলে দিচ্ছি। দেখো, ওয়েলথ ডিস্ট্রিবিউশন অ্যামাং পিপল, আর একটা টাইটেলও দিয়েছি এখানে, আর যেটা রয়েছে প্রেসিটা সেটা পড়ছি। ওয়েলথ ইজ আ মেজর ফ্যাক্টর টু এনশিওর হ্যাপিনেস অ্যান্ড টু লিড আ কমফোর্টেবল লাইফ। ওয়েলথ কি একটা মেজর ফ্যাক্টর, বড় একটা ফ্যাক্টর টু এনশিওর হ্যাপিনেস অ্যান্ড টু লিড আ কমফোর্টেবল লাইফ, যেটা আমাদের হ্যাপিনেস, আমাদের জীবনের মধ্যে সুখটা এনশিওর করতে, নিশ্চিত করতে, অ্যান্ড টু লিড আ কমফোর্টেবল লাইফ, একটা আরামদায়ক একটা লাইফ, জীবন একটা বাঁচতে আমাদের কি ওয়েলথ, আমাদের সম্পত্তি, এটাই কিন্তু একটা মেজর ফ্যাক্টর মানুষের জীবনে। ঠিক আছে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট, সমস্যাটা হলো যে দ্য রিচ পিপল আর বিকামিং মোর রিচ, যারা বড়লোক মানুষ রিচ তারা কি আরও বড়লোক হচ্ছে, অ্যান্ড পুয়ার পিপল আর গেটিং পুয়ারার, পুয়ার মানুষ আরও গরিব হচ্ছে। দ্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন সোসাইটি ইজ দ্য মেইন রিজন। আমাদের সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে সমান ডিস্ট্রিবিউশন হচ্ছে না, অসমান ডিস্ট্রিবিউশন হচ্ছে কি সম্পদের, ওয়েলথের, সেগুলো কি হচ্ছে এটার মেইন রিজন, এটার মেন কারণ। ইভেন ইন দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ দেয়ার আর পুয়ার, আমাদের যে পৃথিবীর মধ্যে অ্যাডভান্সড কান্ট্রি বলতে এখানে যারা টাকার দিক থেকে মানে ধনী কান্ট্রি যারা যেগুলো রয়েছে, তারা সেই সমস্ত দেশেও কিন্তু এই না যে সবাই সেখানে ধনী রয়েছে, সেখানেও কিন্তু গরিব মানুষ রয়েছে। বিকজ ইট ইজ নট পসিবল টু এরাডিকেট প্রভার্টি টোটালি ফ্রম দ্য ওয়ার্ল্ড। কারণ কি, এটা
কখনোই সম্ভব না আমাদের এই পৃথিবীর মধ্যে থেকে টোটালি সম্পূর্ণরূপে যে দারিদ্রটা আমরা উচ্ছেদ করে দিতে পারবো। ঠিক আছে, হিউম্যান ওয়েলফেয়ার ফোকাসেস মেইনলি অন দ্য মেজরিটি। হিউম্যান ওয়েলফেয়ার কি মেজরিটির ওপরে ফোকাস করে, নট অন দ্য স্মল সেকশন, ছোটো স্মল সেকশনের ওপর নয়। তো এই ছিল, দেখো এটাও তুমি লিখে প্র্যাকটিস করবে অবশ্যই, আমি সাজেস্ট করবো প্র্যাকটিস করার জন্য সবাইকেই। আর এরপরে আমি ট্রান্সলেশনটা রয়েছে এটাও করছি, আর আমি যতগুলো প্রিভিয়াস ইয়ারের যতগুলো এক্সাম হয়েছে আমি সবকটারই কোশ্চেন আমি দিতে থাকবো। সো দেখো এটা রয়েছে, আমি লাইন বাই লাইন ট্রান্সলেশনটা এইভাবে করে দিয়েছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। সো পড়ছি, দেখো প্রথমে, বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। দ্য স্টাডি অফ সায়েন্স হ্যাজ বিকাম এটা স্ল্যাশ দিয়ে লিখেছি, ইনস্যানিটিও লিখতে পারো, এক্সাইটমেন্টও লিখতে পারো, দুটো যে কোনো একটা লিখবে হবে এখানে আর কি। দ্য স্টাডি অফ সায়েন্স হ্যাজ বিকাম অ্যান ইনস্যানিটি টু দ্য স্টুডেন্টস নাও আ ডেইজ, মানে কি বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। দ্য স্টাডি অফ সায়েন্স মানে বিজ্ঞান পাঠ, হ্যাজ বিকাম অ্যান ইনস্যানিটি একটা উন্মাদনা হয়ে দাঁড়িয়েছে, টু দ্য স্টুডেন্টস নাও আ ডেইজ মানে স্টুডেন্টদের কাছে এখনকার দিনে। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। দেয়ার কান্ট বি, এটা দা হবে না, দেয়ার হবে, দেয়ার কান্ট বি এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ সায়েন্স অ্যাজ আ কোর্স বা স্ট্রিম, দুটোর যে কোনো একটা লিখতে হবে। এখানে কী বলছে, দেয়ার কান্ট বি এনি কোয়েশ্চেন, এখানে কোনো কোয়েশ্চেন হতে পারে না, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ সায়েন্স মানে বিজ্ঞানের পাঠ হিসাবে, বিজ্ঞানের পড়ার যে গুরুত্বটা ইম্পর্টেন্স রয়েছে সেটা নিয়ে কোনো কোশ্চেন হতে পারে না। অ্যাজ আ কোর্স মানে কি পাঠ্যক্রম হিসাবে বা স্ট্রিম। বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। দেয়ার হ্যাভ মেনি অপরচুনিটিস অ্যান্ড স্কোপস ইন সায়েন্স স্ট্রিম মানে যদি আমরা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করি যেখানে রয়েছে বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। ঠিক আছে, তারপরে বলছে কি বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। দ্য স্টাডি অফ সায়েন্স ইজ সো পপুলার দ্যাট আ মেজরিটি অফ স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্জিয়ানস কনসিডার ইট অ্যাজ দ্য আলটিমেট গোল অফ লাইফ। এখানে কি বলছে, দ্য স্টাডি অফ সায়েন্স মানে বিজ্ঞান পাঠ ইজ সো পপুলার, এতটাই পপুলার যে জনপ্রিয়, দ্যাট যে আ মেজরিটি অফ স্টুডেন্টস মানে অধিকাংশ স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্জিয়ানস তাদের অভিভাবকরা কনসিডার ইট এটাকে বিবেচনা করে বা এটাকে মনে করে অ্যাজ দ্য আলটিমেট গোল অফ লাইফ মানে জীবনের চরম লক্ষ্য। তারপরে বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। ইফ সামওয়ান ডাজন্ট গেট দ্য অপরচুনিটি টু স্টাডি ইন সায়েন্স হি কনসিডার্স দ্যাট হিজ লাইফ হ্যাজ রুইন্ড। ইফ সামওয়ান ডাজন্ট গেট দ্য অপরচুনিটি টু স্টাডি ইন সায়েন্স যদি কেউ বিজ্ঞান পড়ার সুযোগ না পায়, ঠিক আছে, হি কনসিডার্স দ্যাট সে মনে করে যে হিজ লাইফ হ্যাজ রুইন মানে তার জীবনটা শেষ হয়ে গেছে বা অর্থহীন। এখানে রুইন না লিখে মিনিংলেস লিখতে পারো, অর্থহীন। এতে এখানে হ্যাজ হবে না, সেই ক্ষেত্রে এখানে হবে দ্যাট হিজ লাইফ ইজ মিনিংলেস, তখন ইজ মিনিংলেস দিতে হবে। ঠিক আছে, আর এখানে রুইন বলতে শেষ হয়ে গেছে এরকম মানে হয়। তারপরে দেখো উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। ইফ সামওয়ান স্টাডি ইন সায়েন্স স্ট্রিম যদি কেউ সায়েন্স স্ট্রিমে স্টাডি করে পড়াশোনা করে ইন 12th ক্লাস মানে 12 ক্লাসে বা উচ্চ মাধ্যমিক স্তরে, এখানে হায়ার সেকেন্ডারিও লিখতে পারো 12th ক্লাসের বদলে, দেন তাহলে এখানে একটা কমা দিতে হবে, দেন হি ইজ কনসিডার্ড টু বি এলিজিবল। ঠিক আছে, সে যোগ্য বলে বিবেচিত হয়। হি ইজ কনসিডার্ড টু বি এলিজিবল টু অ্যাপিয়ার ইন ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল এক্সাম মানে কি পরীক্ষা দিতে আর কি, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল এক্সামের পরীক্ষা দিতে সে যোগ্য বিবেচিত হয়। তারপরে বলছে কি এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে উচ্চ মাধ্যমিকের পাঠ অবহেলিত হয়। দ্য স্টুডেন্টস ডিভোট সো মাচ টাইম ফর দ্য এন্ট্রান্স এক্সাম দ্যাট দেয়ার স্টাডিজ অফ 12th ক্লাস ইজ নেগলেক্টেড। এখানে 12th ক্লাসের বদলে এখানে সংখ্যায় লিখেছি আমি 12 দিয়ে তারপর TH, এখানে 12 তো লিখতে পারো, তারপরে হায়ার সেকেন্ডারিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে দেখো এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ অকৃতকার্য হয়। অ্যাজ আ রেজাল্ট সাম বিকাম আনসাকসেসফুল ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম মানে কি এর ফলে কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়।
তারপরে হতাশায় তারা আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো, সামটাইমস, কখনো কখনো দে চুজ, তারা বেছে নেয় দ্য ওয়ে অফ সুইসাইড, মানে আত্মহননের, ইন ফ্রাস্ট্রেশন মানে হতাশায়। ঠিক আছে। শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। দ্য টিচার্স অ্যান্ড গার্জিয়ান শুড টিচ দ্য স্টুডেন্টস টু থিঙ্ক ইট প্রপারলি। টিচার এবং গার্জিয়ানসদের উচিত এটা শেখানো কিভাবে ভালোভাবে ভাবতে হয়, চিন্তা করতে হয়, ঠিকভাবে ভাবতে শেখানো। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। সো আমি ওয়ান বাই ওয়ান যতগুলো আমার কাছে কোশ্চেন রয়েছে আমি সবকটাই করাতে থাকবো। প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন রয়েছে, আর তাছাড়াও যদি কোনো কারেন্ট টপিক পাই ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি করাতে থাকবো। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।